আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি করেই শেষ করতে হবে ইনশাআল্লাহ। শুরু করবো থিওরি সেকশন দিয়ে। প্রথমে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা দেখি ছোট করে। তো আমাদের ইউরিনারি সিস্টেমে পার্ট কি কি আছে সেটাতে একটু খেয়াল করা। প্রথমে হচ্ছে আমাদের আমরা জানি দুইটা কিডনি, আর হচ্ছে তাদের হচ্ছে মেইন আর্টারি বা ভেসেলের যে ব্রাঞ্চটা ব্লাড সাপ্লাই সেটা হচ্ছে আর্টারি আমরা হচ্ছে অ্যাওর্টা থেকে আসে, আর হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা থেকে আসে। মানে আপনারা দেখতেছেন লালটা হচ্ছে মেইন আর্টারি, মানে যেটা হচ্ছে অ্যাওর্টা, আর নীল কালার যে ভেসেলটা আছে সেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। আচ্ছা, এখানে কিডনির নিচের দিকে ইউরেটার নেমে গিয়ে সেটা হচ্ছে ব্লাডারে গিয়ে ওপেন হচ্ছে। আর ব্লাডারে কিছু মাসেল আছে, ব্লাডারের মেইন মাসেলের নামটা শুধু একটু বলি যে ডেস্ট্রোসার মাসেল, যেটা হচ্ছে প্রধান আর কি। আর এরপর নিচের দিকে ব্লাডার নিচে হচ্ছে ইউরেথ্রা। ছোট করে আমরা একটু just ছবিটা একবার দেখলাম। ছবি কি দেখা যাচ্ছে ভালো করে? মানে লেখাগুলো বোঝা যাচ্ছে পার্টস গুলো? পিকচার বোঝা যাচ্ছে, বাট আপনি যদি একটু স্পষ্ট করে কথা বলতেন আমাদের সুবিধা হতো। পার্টস গুলো কি আলাদা করে বলবো সবার জন্য? এটা আপনার ইচ্ছা, আপনি বলবেন কিনা এটা আপনার চয়েস। আ- আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার একটু বলি যে আমি একটু প্রথমে হচ্ছে এই যে ভেসেল দিয়ে শুরু করি। আমাদের প্রধান দুইটা ভেসেল হচ্ছে, একটা হচ্ছে আর্টারি আর হচ্ছে ভেইন। আর্টারিটা মেন হচ্ছে আসে এই যে এখানে আসলে মেন আর্টারি ফ্রম হার্ট, মানে হচ্ছে অ্যাওর্টার কথা বলা হয়েছে। আর এখানে হচ্ছে ভেইনের ক্ষেত্রে আসছে হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা, হার্ট থেকে সরাসরি কোথায় ওপেন হলো, আমাদের হচ্ছে রেনাল পেলভিসে ওপেন হয়ে দুই কিডনিতেই ওপেন। আর এই উপরে হলুদ কালারের যে স্ট্রাকচার এটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এখন এই যে এই চিকন অংশটা এটা হচ্ছে আমরা জানি যে ইউরেটার। ইউরেটার গিয়ে ওপেন হয়েছে হচ্ছে আমার এই ব্লাডারে, ইউরিনারি ব্লাডার। এখানে হচ্ছে আমাদের ইউরিনটা হোল্ড থাকে, কিছু সময়ের জন্য হোল্ড থাকে। আর এরপর হচ্ছে মাসেল, এই যে উপরের যে মাসেলটা এইখানে অনেকগুলো মাসেল আছে ব্লাডারে, কিন্তু প্রধান যে মাসেলটা সবচেয়ে বেশি আছে সেটাকে আমরা বলে হচ্ছে ডেস্ট্রুসাল মাসেল। এখানে ছবি কথাটা মেনশন নাই, পরে আরেকটা ছবিতে আছে। আর এই যে নিচের পার্ট এটা হচ্ছে ইউরেথ্রা, এটা হচ্ছে ইউরেথ্রাল মিটার থেকে ওপেন ইউরিন ভয়েড হয়েছে। নেক্সট আমরা হচ্ছে কিডনির ফাংশনটা দেখি। এখানে আমরা প্রধান ফাংশন হচ্ছে রেগুলেশন অফ ব্লাড আর আয়নিক কম্পোজিশন। কিডনি হচ্ছে আমাদের শরীরের ব্লাডের যে কম্পোজিশন গুলো আছে আয়নিক, এগুলোকে রেগুলেট করে। যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ইউরিয়া, এই সব কিছুকে হচ্ছে রেগুলেট করে, ফিল্ট্রেশনের মাধ্যমে রেগুলেট করে। তারপর 2 নম্বরে বলা হয়েছে যে মেনটেনেন্স অফ ব্লাড অসমোলারিটি। ব্লাড অসমোলারিটিটাকে মেনটেন করে, রেগুলেশন অফ ব্লাড ভলিউম, ব্লাড ভলিউমটা মেনটেন করে, বা হচ্ছে হাইপোভলিমিয়া বা হাইপারভলিমিয়া, এগুলো আমরা অনেকেই জানি। তো ব্লাড ভলিউমটা মেনটেন করা হচ্ছে ফিল্ট্রেশনের পরে। তো হচ্ছে রেগুলেশন অফ ব্লাড প্রেশার। আমরা পরবর্তীতে দেখবো একটা সিমটমস আছে যে হাইপারটেনশন। হাইপারটেনশন অনেক সময় হচ্ছে কিডনির কারণে হতে পারে। কিডনি অ্যাকিউট কিডনি ফেইলারের ক্ষেত্রে হাইপারটেনশনটা হয়ে যায়। আর রেগুলেশন অফ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ হয় না বলে, মানে কি ডিজিজ হয় তখন দেখা যায় কি ব্লাড ব্লাড ভলিউমের সমস্যা হয়। নর্মাল যে ব্লাড ভলিউম সেখানে কম বেশি হয়ে যায়, এবং আলটিমেটলি ব্লাড প্রেশারটাও চেঞ্জ হয়ে যায়। তারপর 5 নম্বরে দেখেন যে রেগুলেশন অফ ব্লাড পিএইচ। আমরা জানি হচ্ছে ব্লাডের নর্মাল পিএইচ হচ্ছে 7.4। তো যাদের হচ্ছে কিডনি ইনজুরি থাকে তাদের ক্ষেত্রে এটা উঠানামা করতে পারে, অনেকের হচ্ছে 8-এ চলে যায়, আবার অনেকের নিচে নেমে যায়। ওখান থেকে শব্দ আসছে কেন জানি, মানে একটা মানে নয়েজ আসছে, হেডফোন থেকে নাকি বুঝতে পারছি না। বাতাসের নয়েজ বেশ মনে হচ্ছে, ফ্যানের বা বাতাসের নয়েজ। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ জি, কথা শোনা যাচ্ছে। জি। আজকে হচ্ছে মানে এগুলা হয়
কথা শুনতে পাচ্ছি না কিন্তু এখন। হ্যালো। জি, এখন শুনতে পাচ্ছি। আপনার এখান থেকে মাইক্রোফোনের বোধহয় কোনো একটা সমস্যা হচ্ছে। খুব বিরল শব্দ হয়। এখনো শব্দ হচ্ছে? না, এখন ঠিক আছে। জি। তো সিমটমস গুলো আমি শুরু করি। প্রথম হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো রোগ হয় তাহলে কি কি সিমটমস পাবো। এক নম্বর আছে ডাইসুরিয়া। ডাইসুরিয়া অর্থ হচ্ছে যে প্রস্রাবের সময় যে ব্যথা হয় সেটাকেই বলা হয় ডাইসুরিয়া। এরপর দুই নম্বর আছে ইনকন্টিনেন্স, তিন রিটেনশন, হেজিটেন্সি, আর্জেন্সি, ইম্পেয়ার্ড ইউরিনারি ফ্লো, ড্রিবলিং অফ ইউরিন। আর এগুলার মানে বর্ণনাগুলা পরের স্লাইডে আছে। তারপর দুই নাম্বার হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্টের ডিজিজ গুলাতে আমরা প্রধানত দুইটা সিমটম পাবো। এক হচ্ছে লয়েন পেইন এন্ড টেন্ডারনেস, আর হচ্ছে রেনাল অর ইউরিটারি কলিক। লয়েন পেইন আমরা জানি, হ্যালো, লয়েন পেইনটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা যেটা বলি লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ওটাই হচ্ছে লয়েন পেইন। আর হচ্ছে রেনাল অর ইউরিটারি কলিক হচ্ছে আমাদের পেটে মানে কিডনির যে পজিশন সেখানে ব্যথা হবে, কলিকি পেইন হবে। আর অ্যাবনর্মাল ইউরিন ভলিউম, অ্যাবনর্মাল ইউরিন ভলিউমের ক্ষেত্রে যে যে সিমটমস গুলো আমরা পাই, এক হচ্ছে অ্যানোরিয়া, অলিগুরিয়া, পলিইউরিয়া, আর হচ্ছে নকচুরিয়া। আর অ্যাবনর্মালি ইউরিনারি কনস্টিটিউয়েন্ট, অ্যাবনর্মাল ইউরিনারি কনস্টিটিউয়েন্টস হচ্ছে আমরা মানে নর্মাল ইউরিনের যে ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্স থেকে যদি সরে আসে, মানে যা যা থাকা দরকার তা না থেকে অন্যান্য জিনিস যদি চলে আসে, যেমন হচ্ছে যদি হিমোগ্লোবিন পাওয়া যায় তাহলে আমরা বলি হেমাচুরিয়া, আর যদি প্রোটিন প্রেজেন্ট থাকে তাহলে আমরা বলবো হচ্ছে প্রোটিনুরিয়া। আর এখানে হাইপারটেনশনটা আলাদা করে মেনশন করা হয়েছে কারণ হচ্ছে অ্যাকিউট আর এটা হচ্ছে কিডনির অন্য একটা ডিজিজ, যেমন হচ্ছে অ্যাকিউট আর ক্রনিক প্যারেনকাইমাল ডিজিজের ক্ষেত্রে অথবা রেনোভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে। যে ভেসেল গুলা দেখানো হয়েছিল প্রথমে ছবিতে সেখানকার কোনো প্রবলেম অথবা প্যারেনকাইমা, রেনাল প্যারেনকাইমার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, কার্সিনোমা হয় অথবা সিস্ট তৈরি হয়, তখন হচ্ছে হাইপারটেনশনটা পাওয়া যেতে পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এক নজরে একটু দেখি নর্মাল ইউরিন ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে। আহ আমরা সবাই মোটামুটি জানি কালারটা হচ্ছে স্ট্র বা পেল ইয়েলো কালার। অর্ডার হচ্ছে অর্ডারলেস হবে, দুর্গন্ধ থাকবে না। আর ভলিউম, আমরা তো আর ভলিউম মেজার করতে পারি না, আমরা হচ্ছে রুটিন আরএম এর ক্ষেত্রে আমরা এটা দেখা যায় 752 টু 2000 ml পার 24 আওয়ার। আর পিএইচ থাকবে 4.5 to 8, স্পেসিফিক গ্র্যাভিটি 1.003 to 1.032, অসমোলারিটি 42, 42, আচ্ছা 40 থেকে 1350 মিলি অসমোল পার মোল কেজি। ইউরো বিলিনোজেন থাকবে হচ্ছে 0.2 থেকে 1, আর হোয়াইট ব্লাড সেল থাকবে 2 HPF। হ্যাঁ, তো হোয়াইট ব্লাড এটা এইচপিএফটা একটু জানা দরকার আছে, কারণ হচ্ছে আমরা এইচপিএফ দিয়ে ইউরিনারি যে ইনফেকশন থাকে আমরা বলি, সেটা হচ্ছে ইউরিন ইনফেকশন থাকলে এই হোয়াইট ব্লাড সেলটা প্রেজেন্ট থাকবে এবং 2 এর থেকে বেশি থাকবে। আর লিউকোসাইট স্টারে যেগুলো থাকবে না, প্রোটিনও থাকবে না, বিলিরুবিন অল্প থাকবে, আর এই যে কিটোন, নাইট্রেট, ব্লাড গ্লুকোজ এগুলো থাকবে না। আর যখন থাকবে, যদি এগুলো প্রেজেন্ট থাকে তখন এটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। আচ্ছা, এবার হচ্ছে যে সিমটমস গুলোর কথা বলা হয়েছিল ওগুলা আমরা একটু সংজ্ঞা গুলো দেখি। অলিগুলো আমরা বলি যে when less than 400 ml urine is excreted in a day on a normal diet, 400 ml এর থেকে কম যদি প্রস্রাব হয় তাহলে আমরা সেটাকে বলবো অলিগুরিয়া। আর অ্যানোরিয়া হচ্ছে 100 ml এর থেকে কম অথবা কমপ্লিট অ্যাবসেন্স হবে ইউরিনের, সেটাকে বলবো হচ্ছে অ্যানোরিয়া। এখন দেখি কি কি কারণে অ্যানোরিয়া বা অলিগুরিয়া হতে পারে। প্রধান কারণ হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক অথবা হাইপোভলিমিয়া। যদি পানি কম খাওয়া হয় তাহলে ডিহাইড্রেশন ডেভেলপ করে, আর ডিহাইড্রেশন ডেভেলপ করলে আলটিমেটলি প্রস্রাব কম হবে। যে 24 ঘন্টায় যদি 2 বার হয় তাহলে আমরা মোটামুটি 400 ml কম হবে।
আর সেটাকে আমরা বলবো অলিগুরিয়া। আর যদি একদমই অ্যাবসেন্স থাকে তখন আমরা সেটাকে বলবো অ্যানোরিয়া। ট্রমা হলে, কোন একটা অ্যাক্সিডেন্ট হলে ফ্লুইড লস হতে পারে। ওই যে আগের প্রথম যে কারণটা, সেটাই ট্রমা থেকে হাইপোভলিউমিয়া ডেভেলপ করতে পারে। সার্জারির ক্ষেত্রেও সেম, সার্জারিতে ব্লাড লস হতে পারে, ব্লাড লস থেকে হাইপোভলিউমিয়া ডেভেলপ করবে। কার্ডিওজেনিক শক, আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে অথবা পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে, কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে অ্যানোরিয়া বা অলিগুরিয়া থাকে। টোন ইন ইউরেটার। টোন ইন ইউরেটার কারণ কি, যে ইউরেটার যে চিকন রাস্তাটা, এটা এখানে যদি কোনো স্টোন থাকে, আমরা যেটাকে বলি স্ট্যাগ হর্ন স্টোন, তাহলে কি হয়, জায়গাটা হচ্ছে যে প্রস্রাব যে নিচে ব্লাডার পর্যন্ত আসবে সেটা আসতে পারে না। তো এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখা যায় কি, প্রস্রাব বন্ধ হয়ে যায়, বা আহ, ওই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ব্লাডার পর্যন্ত প্রস্রাব আসে না, জমাও হয় না, সেই জন্য সেখানে কোনো ইউরিন ভয়েডও হয় না। এরপর 6 নম্বর কারণটা হচ্ছে বিইপি, মানে বিনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট। এটা হচ্ছে একটা ছেলেদের একটা ডিজিজ। এখানেও সেম হচ্ছে অ্যানোরিয়া এবং অলিগুরিয়া হচ্ছে একটা সিমটমস হিসেবে প্রেজেন্ট থাকে। আর একটা 7 নম্বর অ্যানেস্থেসিয়া। যদি এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তখন দেখা যায় ওই অ্যানেস্থেসিয়ার ইফেক্টের জন্য কয়েক ঘন্টা হচ্ছে অ্যানোরিয়া অথবা অলিগুরিয়া ডেভেলপ করে। অনেকে সেটা কয়েকদিন পর্যন্তও থাকতে পারে। 8 নম্বর হচ্ছে অ্যাকুট রেনাল ফেইলর। অ্যাকুট রেনাল ফেইলর অনেক বড় একটা ব্যাপার, ইনশাল্লাহ আমরা এটা পরবর্তী ক্লাসে জানবো। আচ্ছা, এখন দেখি পলিউরিয়া। পলিউরিয়া, পলি বলতেই আমরা বুঝতেছি যে বেশি। পলিউরিয়া হচ্ছে কি, 3 লিটার যদি হয়ে যায়, বেশি যদি প্রস্রাব হয়, তাহলে এখন কজ কি হতে পারে, আমরা সাধারণত আমরা কমন সেন্সে হচ্ছে এক্সেস ফ্লুইড ইনটেক, আমি যদি বেশি পরিমাণে পানি খাই, মোর দেন 4 লিটার 5 লিটার আমরা যদি পানি খাওয়া হয়, তাহলে প্রস্রাব বেশি হবে। তারপর হাইপোক্যালেমিয়া, হাইপার ক্যালসিমিয়া আর হাইপারগ্লাইসেমিয়া। আর এখন সবাই বলতে পারেন যে হাইপোক্যালেমিয়াতে আর হাইপার ক্যালসিমিয়াতে কেন হয়, এটাও অনেক বড় একটা মানে কি বলবো মেকানিজম। এটাও ইনশাল্লাহ আজকে সময়ের জন্য দেখাতে পারতেছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, হাইপোক্যালেমিয়া হাইপারগ্লাইসেমিয়া। আর হাইপারগ্লাইসেমিয়া, এটা হচ্ছে ছোট করে বলি, ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে আমরা জানি যে প্রস্রাব বারবার হয়। সেটা হচ্ছে যে গ্লুকোজের কারণে, যেহেতু প্রস্রাবের গ্লুকোজ চলে আসে, এর জন্য হচ্ছে বারবার প্রস্রাব হয়। এটা হচ্ছে একটা উদাহরণ। আর এখন আরেকটা জানি, রিটেনশন অফ ইউরিন। রিটেনশন অফ ইউরিনের সংজ্ঞাটা হচ্ছে ইনএবিলিটি টু পাস ইউরিন ডিসপাইট দ্য নর্মাল প্রোডাকশন অফ ইউরিন। নর্মাল প্রোডাকশন মানে কি, এখানে হচ্ছে প্রস্রাব হচ্ছে নর্মালি প্রোডাক্ট হচ্ছে, কিন্তু পেশেন্ট হচ্ছে সেটা পাস করতে পারতেছে না। এখন হচ্ছে টাইপ হচ্ছে অ্যাকিউট আর ক্রনিক রিটেনশন। রিটেনশন ইউরিনের অনেকগুলা কজ আছে ডেভিডসনের, কিন্তু আমি হচ্ছে এখানে মানে মোস্ট কমন যে কজ গুলো সেগুলো শুধু উল্লেখ করতেছি। 1 নম্বরে প্রধান হচ্ছে বিনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট, বিইপি, যেটা ছেলেদের যে এটা ডিজিজ। এখানে হচ্ছে প্রোস্টেট ইনলার্জমেন্ট বা হাইপারট্রফির কারণে ইউরিন রিটেনশন হয়ে যায়। তারপর 2 নম্বর আছে কার্সিনোমা অফ প্রোস্টেট। প্রোস্টেটে যদি ক্যান্সার হয়, তাহলেও রিটেনশন অফ ইউরিন পাওয়া যাবে। স্ট্রিকচার ইউরেথ্রা, এটা ছোট করে বলি, স্ট্রিকচার ইউরেথ্রা মানে হচ্ছে ইউরেথ্রার যে ওপেনিংটা এটা ছোট হয়ে আসবে, ইউরেথ্রার যে রাস্তাটা সেটা ছোট হয়ে আসে, অথবা এর জন্য ইউরিনটা ব্লাডার থেকে ভয়েড হতে কষ্ট হয়। আর ইউরেথ্রাল ইনজুরি হতে পারে, ইউরেথ্রা হচ্ছে যদি ক্যাথেটারাইজেশন করা হয়, তখন ইউরেথ্রাতে যদি কোনো ইনজুরি হয়, তখন হচ্ছে সেটা হচ্ছে সোয়েলিং হয়ে যাবে, সোয়েলিং, ওয়াল সোয়েলিং এর কারণে ইউরেথ্রাল ওপেনিংটা ছোট হয়ে যাবে। পোস্ট অপারেটিভ এর মধ্যে মোস্ট কমন হচ্ছে হেমোরয়েডেক্টমি। হেমোরয়েডেক্টমির পরে দেখা যায় কি রিটেনশন অফ ইউরিন ডেভেলপ করে। প্রেগন্যান্সির ক্ষেত্রে হবে রেট্রোভার্টেড গ্র্যাভিডিটারাস। রেট্রোভার্টেড গ্র্যাভিডিটারাস হচ্ছে প্রেশারের কারণে আহ, যে ব্লাডার, ইউরেথ্রাল যে ওপেনিং, সেখান থেকে ব্লাডার থেকে ইউরিনটা ভয়েড হতে পারে না। আচ্ছা, এখন আমরা একটু অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন সম্পর্কে একটু দেখি। আচ্ছা, অ্যাকিউট রিটেনশন অফ ইউরিনের ক্লিনিক্যাল ফিচার আমরা কি কি পাচ্ছি। প্রথমে হচ্ছে সিমটমস পাবো দুইটা। 1 নম্বর সিমটমস হচ্ছে ইনএবিলিটি টু পাস ইউরিন। পেশেন্ট হচ্ছে কমপ্লেন করবে যে সে প্রস্রাব করতে পারছে না, যদিও তার হচ্ছে তার আর্জিং থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, কিন্তু সে প্রস্রাব করতে পারবে না।
আর হচ্ছে দ্বিতীয়ত আমরা দেখবো হচ্ছে সুপ্রাপিউবিক কনস্ট্যান্ট ডাল অ্যাকিং পেন, মানে আমরা হচ্ছে তল পেটে আমরা ব্লাডারের পজিশনটা আমরা সবাই জানি, সেখানে হচ্ছে কনস্ট্যান্ট মানে সবসময় একটা ডাল পেন থাকবে। আর সাইনে আমরা কি কি পাবো, আমরা যদি পেশেন্টকে একটু পর্যবেক্ষণ করি, সেখানে হচ্ছে প্রথমে দেখা যাবে কি ব্লাডারটা হচ্ছে বাইরে থেকে বোঝা যাবে পালপেবল থাকবে, টেন্স এন্ড টেন্ডার থাকবে এবং ডাল অন পারকাশন। যারা ফোর্থ ইয়ারে তারা হচ্ছে মোটামুটি পারকাশন সম্পর্কে জানে, যেটা হচ্ছে একটা এক্সামিনেশনের পার্ট। আর যারা জানে না তারা একটু কষ্ট করে গুগলে অথবা ইউটিউবে দেখে নিলে ভালো হয়। সময়ের কারণে দেখানো যাচ্ছে না, আজকে সময় খুব কম। আর হচ্ছে মেন আমরা সাইনটা এটাই পাবো যে ব্লাডারটা হচ্ছে পালপেবল থাকবে, মানে সোয়েলিং থাকবে, আমরা হাত দিয়েই বুঝতে পারবো যে ব্লাডারটা ফুল হয়ে আছে, মানে প্রস্রাবে পরিপূর্ণ কিন্তু সে পাস করতে পারছে না। আর যেহেতু পেইন থাকবে এর জন্য টেন্স এবং টেন্ডার, মানে পেশেন্ট ওখানে হাত দিলে ব্যথা পাবে। আর 2 নম্বরে কি পেশেন্ট ডিজায়ার টু মিক্সচারেট অন প্রেসার ওভার সোয়েলিং, আমরা যদি ওই ফুল ব্লাডার উপর হাত দিয়ে প্রেসার দিই বা চাপ দিই তাহলে পেশেন্ট হচ্ছে প্রস্রাব করতে চায়। আর 3 নাম্বার হচ্ছে আমরা এই এক্সামিনেশনটা মোস্টলি করা হয় না, এটা হচ্ছে মোটর সেন্সরি এন্ড রিফ্লেক্স ফাংশন টেস্ট করব, সেটা হচ্ছে লোয়ার লাইম্ব এবং পেরিনিয়াম। আমাদের হচ্ছে পায়ে এবং পেরিনিয়াম রিজিয়নে আমাদের নার্ভের যে রিফ্লেক্স ফাংশন গুলো সেগুলো ঠিক আছে কিনা সেটা দেখা দরকার, কারণ অনেক সময় হতে পারে কি তার পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশন থাকতে পারে, আবার অথবা আফটার অ্যানেস্থেসিয়ার কারণেও তার হচ্ছে রিটেনশন হতে পারে। আচ্ছা, এখন আমরা পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন দেওয়া দরকার। সেটাতে প্রথমে আছে হচ্ছে এক্স রে করতে হবে কেউবি রিজন, মানে কিডনি ইউরেটার অ্যান্ড ব্লাডার রিজনে এক্স রে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আলট্রাসোনোগ্রাম করতে হবে। 3 নাম্বার ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি, যদি এটা সবসময় পারফর্ম করা হয় না। আর সিস্টোস্কোপি, আর হচ্ছে ইউরিন আরএমএ দিব, রুটিন ইউরিন টেস্ট যেটা, সেটা দিব হচ্ছে আফটার ক্যাথেটারাইজেশন। এটা হচ্ছে যে পেশেন্ট হচ্ছে পেইন সহ্য করতে না পারলে, মানে ব্লাডার প্রচন্ড ডিসটেন্ডেড হয়ে যায়, তখন হচ্ছে দেখা যায় যে ক্যাথেটার করে প্রস্রাবটা বের করে তারপর হচ্ছে সেই প্রস্রাবের হচ্ছে একটা টেস্ট করা দরকার হয়, তখন হচ্ছে তার কি কারণে ডিটেনশনটা হচ্ছে সেটা এক্সক্লুড করা যেতে পারে। আর আমরা যেহেতু ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে থাকি, প্রস্রাবটা যেন বের হয়ে যায়। আর আহ, এটা হচ্ছে তার পেশেন্টের যে সিমটমস গুলো আছে সেগুলো অনুযায়ী। আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে আদারের মধ্যে হচ্ছে যে ক্যাথেটারাইজেশন। আর হচ্ছে যদি ক্যাথেটারাইজেশন করা না যায় তাহলে হচ্ছে সুপ্রাপিউবিক পাংচার করতে হবে, সুপ্রাপিউবিক পাংচার করে প্রস্রাবটা বের করে নিয়ে আসতে হবে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি। আচ্ছা, এই পর্যন্ত মানে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কারো কোশ্চেন থাকলে করতে পারেন যারা আছেন অন্যরা। না আপু, কোনো কোয়েশ্চেন নাই। না আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে নেক্সট পয়েন্টে চলে যাই, ক্রনিক রিটেনশন অফ ইউরিন। ক্রনিক রিটেনশন অফ ইউরিনটা হচ্ছে সিমটমসটা প্রধানত অ্যাসিমটোমেটিক থাকবে। অ্যাসিমটোমেটিক কেন থাকবে, কারণ হচ্ছে ওই যে এর নামের মধ্যেই বলা আছে যে ক্রনিক, ক্রনিক মানে তার প্রায় হচ্ছে ইউরিন রিটেনশন হয় বলে সে হচ্ছে কোনো সিমটম বলবে না, মানে সে অভ্যস্ত হয়ে যাবে বলতে গেলে। আর দ্বিতীয় হচ্ছে সিমটমস আর রিলেটেড টু কজ অফ রিটেনশন, মানে তার হচ্ছে একটা মানে কি বলবো একটা স্টাবলিশড ডিজিজ থাকবে। স্টাবলিশ ডিজিজের মধ্যে প্রধানত উদাহরণ দেই হচ্ছে বিইপি, মানে বিনাইন ইনলার্জমেন্ট অফ প্রোস্টেট। সেখানে হচ্ছে আমরা এই ফ্রিকোয়েন্সি আর্জেন্সি হেজিটেন্সি থাকবে, মানে তার ইউরিন পাস হবে কিন্তু খুবই কম। রিটেনশন অফ ইউরিন ক্রনিকের ক্ষেত্রে হচ্ছে কি যে ইউরিনটা পাস হয় কিন্তু খুবই কম, এই যে টার্মিনাল ড্রিবলিং, মানে তার হচ্ছে ফোঁটা ফোঁটা ইউরিন পড়বে, তার ইউরিন ভয়েড করতে খুবই কষ্ট হবে। আর সাইনের মধ্যে আমরা হচ্ছে এখানে হচ্ছে অ্যাকিউট আর ক্রনিকের মধ্যে মেইন পার্থক্য আমরা সাইনের মধ্যে পাবো। আমরা অ্যাকিউটে দেখছিলাম কি যে ইউরিনারি ব্লাডারটা পালপেবল থাকে এবং সেখানে পেইন থাকে। আর ক্রনিক রিটেনশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউরিনারি ব্লাডার ইজ পালপেবল বাট টেন্স অর টেন্ডারনেসটা অ্যাবসেন্ট থাকবে, মানে তার কোনো সেই জায়গায়
পেইন থাকবে না। আমরা যদি হাত দিয়ে এক্সাম করি ডিসটেন্ডেড ব্লাডারে, সেখানে সে কোনো ব্যথা অনুভব করবে না। আর হচ্ছে এই যে আমি লিখেও দিচ্ছি এখানে যে ব্লাড হচ্ছে ডিসটেন্ডেড থাকবে কিন্তু পেইনলেস থাকবে। আর আমরা অ্যাকিউট রিটেনশনের ক্ষেত্রে কি পাবো, যে ব্লাডার ডিসটেন্ডেড থাকবে কিন্তু পেইনফুল থাকবে। তার মানে আমরা ডায়াগনোসিসটা এখান থেকে, মানে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা এখান থেকে করতে পারবো। আর 2 নাম্বারে দেখেন পেশেন্ট ডিজায়ার টু মিক্সচারেট অন প্রেশার ওভার সোয়েলিং ইজ অ্যাবসেন্ট, আর এটা প্রেজেন্ট ছিল অ্যাকিউট রিটেনশনে। মানে আমি যদি ডিস্টেন্ডেড ব্লাডের উপর চাপ দিই হাত দিয়ে হালকা, তাহলে সে কোনো মিক্সচুরেশনের ডিজায়ার অনুভব করবে না। আর সেম হচ্ছে এক্সামিনেশন, আগেই বলছি যে নার্ভাস এক্সামিনেশনটা করা লাগবে, যে তার কোনো নার্ভাস প্রবলেম আছে কিনা, নার্ভ ইনজুরি আছে কিনা সেটা দেখার জন্য। আর ক্রনিক রিটেনশন অফ ইউরিনেও হচ্ছে সেম ইনভেস্টিগেশন। আর ট্রিটমেন্টও আগের মতোই, আমরা হচ্ছে অ্যাকর্ডিং টু সিমটমস এন্ড কজটা এখানে ইম্পর্টেন্ট, মানে কোন কারণে তার রিটেনশনটা হচ্ছে সেই অনুযায়ী তার ডিজিজ মানে কিউরটা দিতে হবে বা ট্রিটমেন্ট প্রসিডিউরটা করতে হবে। এরপরে যে সিমটমসটা আজকে জানবো হচ্ছে ইনকন্টিনেন্স অফ ইউরিন। ইনকন্টিনেন্স অফ ইউরিনটা কি হচ্ছে ইনএবিলিটি টু হোল্ড দ্য ইউরিন ইজ কল্ড ইনকন্টিনেন্স অফ ইউরিন। মানে প্রস্রাব হচ্ছে পেশেন্ট ধরে রাখতে পারবে না, মানে যখনই তার আর্জেন্সি আসবে তখনই তার প্রস্রাব বের হয়ে যাবে, সে ধরে রাখতে পারবে না। এখন কমন যে কজগুলো এগুলো একটু দেখি। আচ্ছা, ইন মেল কেসের ক্ষেত্রে ওই যে প্রথমেই বিইপি মানে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট থাকতে পারে, কার্সিনোমা অফ প্রোস্টেট, আর হচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার। এখন আমি এটা রিলেটেড একটা কেস বলে, যদি মানে আপনার কাছে হচ্ছে আপনার চেম্বারে আপনার কাছে হচ্ছে বয়স্ক কোনো পুরুষ, যে ওভার 55 ইয়ার্স, হ্যাঁ, যদি আসে এবং ইনকন্টিনেন্স অফ ইউরিনের কমপ্লেন করে, তাহলে আপনি প্রথমেই মাথায় রাখা লাগবে হচ্ছে বিইপি মানে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। প্রোস্টেট হাইপারট্রফি হলে হচ্ছে এই ইনকন্টিনেন্স অফ ইউরিনটা হচ্ছে একদমই কম। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আমরা পাবো হচ্ছে মেনলি স্ট্রেস ইনকন্টিনেন্স পাওয়া যাবে। যদি সে ম্যারিড ওমেন হয় তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে তার মানে চাইল্ড নাম্বারটা জিজ্ঞেস করতে হবে। আর তার হচ্ছে লেবার হিস্ট্রিটা জানতে হবে, তার প্রলং লেবার ছিল কিনা অথবা কোনো ডিফিকাল্ট লেবার ছিল কিনা। আর আরেকটা কজ হতে পারে ভেসিকো ইউরেথ্রাল ফিস্টুলা হতে পারে, যে ইউরেথ্রার সাথে ভেসিকলের হচ্ছে একটা ওপেনিং থাকলে সেখানে কন্টিনিউয়াল একটা ইনকন্টিনেন্স, মানে কন্টিনিউয়াসলি ইউরিন পাস হতে থাকবে। আর আদার হতে পারে হচ্ছে প্রথমেই খুব বয়স হয়ে গেলে, যে ওভার 80 ইয়ার্স বা অনেকের ওভার 70 ইয়ার্সেও দেখা যায় কি এটা হচ্ছে নর্মালি ফিজিওলজিক্যালি হচ্ছে তার ইনকন্টিনেন্স তৈরি হয়ে যায়। আর সে হচ্ছে মানে তার স্ফিংটার গুলো লুজ হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়, সেই জন্য সে হচ্ছে প্রস্রাবটা ধরে রাখতে পারে না। আর 2 নম্বরে হচ্ছে ট্রমা থাকতে পারে। ট্রমা যদি ইউরেথ্রাল ইনজুরি হয় ক্যাথেটারাইজেশনের কারণে বা কোনো আহ, আহ, অন্যান্য কোনো পোস্ট অপারেটিভ কেসের ক্ষেত্রেও তার হচ্ছে ইউরেথ্রাল ইনজুরি হতে পারে, সেখান থেকেও ইনকন্টিনেন্স অফ ইউরিন হতে পারে। আর তার আরেকটা কারণ হতে পারে তার যদি কোনো স্পাইনাল ইনজুরি থাকে। স্পাইনে ইনজুরি থাকলে দেখা যায় কি তার নার্ভ প্লেক্সাস গুলো ঠিক মতো কাজ করে না, তখন হচ্ছে স্ফিংটার হচ্ছে সময় মতো বন্ধ হওয়া বা খোলা এই কাজগুলো করতে পারে না। আর 3 নাম্বার হচ্ছে কনজেনিটাল কিছু কজ থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে এই ছবিটাতে একটু দেখেন হচ্ছে ব্লাডার যখন এমটি থাকে তখন হচ্ছে এই যে ডেট্রোসা মাসেল হচ্ছে রিল্যাক্স থাকে। ব্লাডার ডেট্রোসা মাসেল যখন রিল্যাক্স থাকবে তখন হচ্ছে পেলভিক ফ্লোর হচ্ছে কন্ট্রাক্ট থাকবে। পেলভিক ফ্লোর কন্ট্রাক্ট থাকলেই হচ্ছে প্রস্রাবটা ধরে রাখতে পারবে এরকম। আর নর্মাল পার্সন হচ্ছে পেলভিক ফ্লোর কন্ট্রাক্ট করে রাখতে পারে। আর হচ্ছে যাদের হচ্ছে ইনকন্টিনেন্সটা ট্রু ইনকন্টিনেন্স থাকে তারা হচ্ছে এই যে পেলভিক ফ্লোরে যে কন্ট্রাকশন এটা করতে পারে না, আলটিমেটলি স্ফিংটারও তাদের লুজ থাকে। আর এই যে যখন হচ্ছে ফুল ব্লাডার থাকে তখন ডেট্রোসাল মাসেল হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে কন্ট্রাকশন করে এবং আমাদের ইউরিনটা ভয়েড হয়, মানে বাইরে বেরিয়ে আসে। এখন ইনকন্টিনেন্সের হচ্ছে আমরা 2-3টা প্রধান হচ্ছে সিনড্রোম আছে। এক হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স, তারপর হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স, আর হচ্ছে কন্টিনিউয়াল ইনকন্টিনেন্স। তো স্ট্রেস ইনকন্টিনেন্স আমরা হচ্ছে কমনলি দেখতে পাই হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। এখানে দেখেন হচ্ছে ডিউরিং কফ অর স্নিজ there is a passive increase in vesical pressure but no active detrusor contraction and causes leakage of urine.
মানে যখন অনেকেই দেখবেন বলে যে কাশির সময় প্রস্রাব বের হয়ে যায় বা হাঁচি দিলে হচ্ছে প্রস্রাব বের হয়ে যায়, সেখানে কি হয়, তার হচ্ছে তার স্প্রিংটা নর্মাল এবং ডেট্রোসাল মাসেলের কন্ট্রাকশনও নর্মাল থাকে, কিন্তু ওই যে প্যাসিভ ইনক্রিজিং ভেসিকল প্রেসার, তার ভিসেরাতে একটা প্রেসার পড়ে এবং সে হচ্ছে ডেট্রোসাল মাসেল কন্ট্রাকশন না হলেও তার হচ্ছে ইউরিন হচ্ছে লিকেজ হয়ে যায়। এরপর 2 নম্বর হচ্ছে আর্চ ইনকন্টিনেন্স। আর্চ ইনকন্টিনেন্স কি, যে যখন ব্লাডারটা ফিলিং হতে থাকে তখন দেখা যায় কি তার হচ্ছে নাক প্লেক্সাসের কোনো সমস্যার কারণে অ্যাবনর্মাল কন্ট্রাকশন হবে ডেট্রোসাল মাসেলে। অ্যাবনর্মাল কন্ট্রাকশন হওয়ার ফলে তার হচ্ছে যে পেলভিক যে আউটলেটে হচ্ছে রিল্যাক্স হয়ে যাবে। রিল্যাক্স হওয়ার কারণে প্রস্রাব হচ্ছে লিকেজ হবে। তারপর হচ্ছে কন্টিনিউয়াল। কন্টিনিউয়ালটা মানে কি সবসময় প্রস্রাব করতে থাকবে। এটা হচ্ছে মানে তার ব্লাডারে প্রস্রাব আসা মাত্রই তার প্রস্রাব হচ্ছে বের হয়ে যাবে ইউরেথ্রা দিয়ে। সেটা হচ্ছে এটা একটাই কারণ, এটা হচ্ছে ফিস্টুলা। যদি কোনো ফিস্টুলা থাকে তাহলে হচ্ছে কন্টিনিউয়াল। কন্টিনিউয়াল মানে কি অনবরত, অনবরত তার হচ্ছে ইউরিন লিকেজ হতেই থাকবে। তাহলে হচ্ছে আমরা যদি এরকম কেস পাই তাহলে 1 নম্বরে আমরা মাথায় রাখবো যে তার হচ্ছে ফিস্টুলা আছে। তাহলে তার ফিস্টুলা হচ্ছে 2 রকম হতে পারে, এই যে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা হতে পারে অথবা ইউরেটারো ভ্যাজাইনাল ফিস্টুলা হতে পারে। আচ্ছা, ইনকন্টিনেন্স নিয়ে কারো কোনো কথা আছে কিনা? হ্যালো? শুনতে পাচ্ছি, জি। আর কোশ্চেন থাকলে করেন, কারো কোশ্চেন থাকলে কোনো। আপু স্ট্রেস ইনকন্টিনেন্সটা আরেকবার বলে ভালো হতো। আচ্ছা, স্ট্রেস ইনকন্টিনেন্সটা একটু আরেকবার বলে দিই। এটা মেনলি হচ্ছে মাল্টিপ্যারাস ওমেনের ক্ষেত্রে থাকে, মানে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। যাদের হচ্ছে মানে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে বেশি কমন দেখা যাবে যে তারা হচ্ছে কমপ্লেন করে কি যে কফ বা কাশি হলে তাদের হচ্ছে অল্প একটু প্রস্রাব বের হয়ে আসে। সেটাকে বলতেছে স্ট্রেস, মানে কি হচ্ছে প্রেসারের কারণে কফ দিলে কাশির সময় কি হয় যে আমাদের হচ্ছে পুরো শরীরে একটা প্রেসার পড়ে, বিশেষ করে হচ্ছে অ্যাবডোমেনে অথবা হাঁচির ক্ষেত্রে। তো তার হচ্ছে এই যে প্যাসিভ ইনক্রিজিং ভেসিকাল প্রেসার, মানে ভিসেরাতে যে প্রেসারটা পড়ে, আমাদের শরীরে যে প্রেসার পড়ে, তার কারণে হচ্ছে তার ইউরিনটা লিকেজ হয়। যেহেতু তার হচ্ছে কি তার স্ফিংটারটা একটু লুজ হয়ে যায়, কারণ কি লেবারের ক্ষেত্রে, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে দেখা যায় কি কিছু ইনজুরি হয়, পেলভিক ফ্লোর মাসেল গুলাতে কিছু ইনজুরি হয়। এর জন্য হচ্ছে কি, যেহেতু যে ভ্যাজাইনাল ওপেনিং এবং হচ্ছে ইউরেথ্রা খুব কাছাকাছি, তো ইউরেথ্রাল ওপেনিং এও তার কিছু ইনজুরি থাকে। ওই ইনজুরির কারণে কি হয় যে পরবর্তীতে কফ বা কাশির যে প্রেসারটা সে হচ্ছে নিতে পারে না। সেই প্রেসারের কারণে তার হচ্ছে ইউরিন লিকেজ হয়ে যায়, যদিও তার কোনো ডেট্রোসাল কন্ট্রাকশন থাকে না। সেটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস মানে কি, মানে চাপের কারণে, অন্য কোনো চাপের কারণে সেটা হচ্ছে প্রস্রাবটা বের হয়ে যাবে। জি আপু বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার থাকলে একটু জিজ্ঞেস করেন। কারো কোশ্চেন থাকলে করতে পারেন অথবা টেক্সট করতে পারেন, ওখানে হ্যাঁ, তাহলে আমি আমি পড়ে মানে শোনাবো। আমার আমার হচ্ছে আজকে স্লাইড এতটুকুই। আজকে ছোট করে রাখছি কারণ আমি সময় সময় দিতে পারতেছিলাম না, এর জন্য। তাহলে শেষ মোটামুটি hopefully। হ্যাঁ, আজকে হচ্ছে সিমটমস পর্যন্তই আমরা আজকে জানলাম, যাতে হচ্ছে সহজে মনে থাকে। এরপরে আমরা ডিজিজ শুরু। পাটুরিতে এই বিষয়গুলো যেগুলো এতক্ষণ ধরে উনি আলোচনা করলেন, আহ, যে বিষয়গুলো নিয়ে এখন সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে অ্যানিউরিয়া, অলিগিউরিয়া, ইনকন্টিনেন্স এবং রিটেনশন। তো ইন্টারপ্রিটেশন একটা বিষয়, যেটা হচ্ছে যে মেডিকেল যে শব্দগুলো আছে সেই প্রচলিত শব্দগুলোর সাথে রেপার্টরির শব্দগুলোর সাথে অথবা সিমটম গুলোর সাথে মিলানো। অ্যানিউরিয়া, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে less than 100 ml এর নিচে যদি ইউরিন পাস করে 24 ঘন্টার ভিতরে, সেটাকে অ্যানিউরিয়া বলে। তাহলে এটাকে ইন্টারপ্রিটেশন করলে স্ক্যানটি পাওয়া যায় রেপার্টরিতে।
ঠিক তেমনি অলিগুরিয়া, যেখানে লেস দেন 400 ml। তো এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে ইউরিনটা যখন সাপ্রেশন হয়ে যায় কোনো কারণে, যে কোনো ডিজিজের কারণে, এতক্ষণ ধরে তো সেগুলো বলা হলো, তাহলে সেটার দ্বারা হচ্ছে যে সাপ্রেশন হয়ে যাওয়ার ফলে আহ, এই যে অলিগুরিয়া অথবা এই কম পরিমাণে 400 এর নিচে নেমে যেতে পারে। আর ইনকন্টিনেন্স যেটা, এটার মানে হচ্ছে ইনভলেন্টারি, অনবরত যেটা মিকচুরেশন হয়, এটাকে ইনভলেন্টারি বলা হচ্ছে। আর রিটেনশন তো অর্থাৎ সেই জিনিসটা ব্যাকফ্লো হচ্ছে কিংবা বের হতে পারছে না, রিটেনশন আটকে পড়ে গেছে। তো সিনথেসিস রেপার্টরিতে 3টা অধ্যায়ে এই বিষয়গুলো আছে। প্রথমত ব্লাডার চ্যাপ্টারে, সেখানে ইউরিনেশন ইনভলেন্টারি আছে। একই অধ্যায়ে রিটেনশন অফ ইউরিন আছে। ইউরিন চ্যাপ্টারে স্ক্যান্টি বা অ্যানিউরিয়া এই বিষয়টা আছে। আর সাপ্রেশন অফ ইউরিন, যেটাকে অলিগিউরিয়া, এই বিষয়টা, এই অলিগুরিয়া, এটা হচ্ছে আছে। তাহলে এখান থেকে ভিতরে কি কি আছে সেগুলোই হচ্ছে দেখার বিষয়। মার্ফি রেপার্টরিতে ঠিক একইভাবে আছে, একটু হয়তো ভিন্নতা আছে। ব্লাডার চ্যাপ্টারে রিটেনশন অফ ইউরিন, ইউরিনেশন জেনারেল ইনভলেন্টারি ইউরিনেশন, এবং হচ্ছে স্ক্যান্ট ইউরিন, কিডনি সাপ্রেশন অফ ইউরিন। তাহলে আমরা একে একে এই বিষয়গুলো একটু দেখি। ব্লাডার, ইউরিনেশন, ইনভলেন্টারি, সিনথেসিস রেপার্টরিতে। তাহলে এখান থেকে যদি ব্লাডারটা আমি অধ্যায়ে চলে যাই, তাহলে সেখান থেকে আমাকে প্রথম লিখতে হবে যে ইউরিনেশন। ইউরিনেশন লিখে এখান থেকে লিখতে হবে ইনভলেন্টারি। তো ইনভলেন্টারি চলে আসছে। তো এখানে অনেকগুলো সাবরুব্রিক আছে, সেগুলো একটু দেখি। যে ইনভলেন্টারি অ্যাকম্পাইন্ড বাই সিস্টাইটিস, অর্থাৎ ইউরিনারি ব্লাডার যেটা ইনফ্লামেশন, এটাকে বলা হচ্ছে সিস্টাইটিস, এর কারণে হতে পারে। তারপর ইরেকশন ওয়ান্টিং এর জন্য হতে পারে, ইনডাইজেশন, লোকোমোটর অ্যাটাক্সিয়া, পোস্টেড গ্ল্যান্ড সুইলিং, স্লিপিনেস, স্মেলিং ইউরিন স্ট্রং, স্প্লিন্টার উইকনেস ইন জেনারেল। তো এখান থেকে যে বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, স্প্লিন্টার উইকনেস, কারণ স্প্লিন্টারটা আমাদের সেখানে দরজার মতো একটা বোল্ট হিসেবে কাজ করে, সেটা যদি উইকনেস হয়ে যায় সেটা ইনভলেন্টারি হওয়াটা স্বাভাবিক। সিস্টাইটিস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। একই সাথে পোস্টেড গ্ল্যান্ড সুইলিং, বিনাইন পোস্টেক হাইপারপ্লেসিয়া, যেটা এতক্ষণ ধরে উনি অনেকভাবে বলার চেষ্টা করছেন, বিইপি, বিনাইন ইনলার্জমেন্ট হাইপারপ্লেসিয়া, বিইএইচ। আর এখান থেকে আরেকটা ব্যাপার আছে, লোকোমোটর অ্যাটাক্সিয়া। লোকোমোটর অ্যাটাক্সিয়া বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে কোঅর্ডিনেশন, লস অফ ইনকোঅর্ডিনেশন, এখানে সমন্বয়হীনতার অভাব আছে, এই জন্য এটা কি লোকোমোটর বলা হচ্ছে। মানে মূল টার্মটা যদি আমি এটা বলতে চাই যে লস অফ কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, সেটার জন্য হতে পারে এই ইনভলেন্টারি ইউরিনেশন। এছাড়া অন্যান্য যেসব হতে পারে, যে অল্টারনেটিভ উইথ ডাইসুরিয়া, এর সাথে সাথে যদি পেইন থাকে, মানে পেইনফুল মিকচুরেশন, দ্যাট মিনস ডাইসুরিয়া। ব্লোয়িং দ্য নোজ, হয় সে যখন নাক ঝাড়ে তখন হতে পারে। বয়েস হতে পারে, ক্যাথেটারাইজেশনের পরে হতে পারে। চিলড্রেন এর ভিতরে আবার কিছু বিষয় আছে, চিলড্রেন যদি অ্যানিমিক হয় কিংবা নার্ভাস উইকনেস, সেগুলো আছে। দেন যদি চিল, অর্থাৎ শীত লেগে যদি হয়, অর্থাৎ শীত লাগার পরে কিংবা ঠান্ডা লাগার সময় কিংবা আগে, তাহলে ইনভলেন্টারি হতে পারে। প্রত্যেকটা সিমটম গুলো খুব ভ্যালুয়েবল সিমটম। এগুলো ভিতর থেকে জানতে পারলে কেবলমাত্র সম্ভব যে একটা ওষুধ, সিমিলিমাম ওষুধ সিলেকশন করা। কয়েকশন আফটার এরপর হতে পারে কোল্ড অ্যাগ্রাভেশন বিকামিং, কনস্টিপেশন উইথ কনভালশন রিডিং, কোরাইজা ডিউরিং, কফ অ্যাগ্রাভেশন রিডিং। এখানে যদি কফ, অনেক দেখা যাচ্ছে যে কাশির সময় এরকম ইনভলেন্টারি মিকচুরেশন হয়ে যায়। বয়স্কদের সাধারণত এটা একটু হয়, একটু যারা হচ্ছে 45 ক্রস করে গেছে তাদের। প্রেগনেন্সি অ্যাগ্রাভেশন সেই সময় যদি থাকে কফ একই সাথে, সেটাও কিন্তু ইনভলেন্টারি হতে পারে। তারপরে যেটা আছে যে ডেলিভারি ডে টাইমে আছে, দিনের বেলায় ডিলেড যদি হয়, ইনভলেন্টারিটা হচ্ছে কিন্তু সেটা অনেকক্ষণ ধরে হচ্ছে, ডেলিভারি আফটার ইফোর্ট অ্যাটলিস্ট ইফোর্ট নো ইউরিন ফ্লোস ডিউরিং, হ্যাঁ, যে চেষ্টার পরেও কোনো ফ্লো হচ্ছে না। ইজাকুলেশন উইথ এমটি আফটার দ্য ব্লাডার ফিল, সে মানে শূন্যতা বোধ করে। ইপিলেপসি ডিউরিং খিচুনির ফলে ইরেকটেশন অ্যাগ্রাভেশন, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এক্সাইটমেন্ট অ্যাগ্রাভেশন, এক্সারশন মানে কাজ করার ফলে। ফিভার ডিউরিং ফ্লাটাস হোয়েন এক্সপেলিং, বায়োনেশন করে। ফরনোন ফ্রাইড, ভয় থেকে হতে পারে। হারি হোয়েন ইট ইজ ইনঅ্যাটেনশন ফ্রম, অমনোযোগী থেকে, ইনজুরি থেকে। জার বাই লাফিং অ্যাগ্রাভেশন, লাইং। তো এগুলো থেকে ইনভলেন্টারি হতে পারে। তো তারপরে মেনিয়া থেকে, ভয় থেকে হতে পারে, মেনসেসের সময় হতে পারে।
মানে তারপর হচ্ছে ফুল মুনের কথা, অর্থাৎ পূর্ণিমার সময় হতে পারে। মর্নিং মোশন মাস্ট কিপ ইন হার মাইন্ড অন, অর্থাৎ সেই জায়গায় মনোনিবেশ করতে হবে অবশ্যই। রাতের বেলা হতে পারে, রাতের বেলায় অনেকগুলো অপশন আছে এখানে। অ্যাকম্পাইন্ড বাই একজিমা হিস্ট্রি যদি থাকে, অর্থাৎ কোথায় ডার্মাটোলজির ব্যাপার, আবার এখানে অ্যাডোসেন্সের যদি হয় রাতের বেলায়, অথবা এটাকে বলি যে বেড ওয়েটিং, রাতের বেলা অনেকের এরকম ভাবে কি বলে যে বিছানায় প্রস্রাব করে দেয়, অ্যাডোসেন্সে যদি হয়, ক্যাথেটারাইজেশনের পরে যদি হয়, চিলড্রেনে যদি হয়, কফ অ্যাগ্রাভেশন হয়, ড্রিমিং এর ফলে যদি হয়, ফাস্ট স্লিপ, ফুল টাইম, ফ্রাইড আফটার, হ্যাবিট হোয়েন, হিস্ট্রি, ইনজুরি, বিনসিস, মিডনাইট, এগুলো সবগুলি খুবই সহজ অর্থ কিন্তু ইম্পর্টেন্ট আমাদের সিমটম। তাহলে নাইট বিষয়টা চলে গেল। তার পরবর্তীতে যে সিমটম গুলো আছে এগুলো একটু দেখি। সেটা হচ্ছে যে নয়েজ সাডেন ওল্ড পিপলের যদি হয়, তারপর হচ্ছে অন অ্যাসিস্ট, এটা সিনোনিম হচ্ছে মাস্টারবেশনের ফলে যদি হয়, প্রেগনেন্সির সময় যদি হয়, পোস্টেশন ইন নার্ভাস, খুবই স্নায়বিক দুর্বলতার জন্য হয়, পুটিং হ্যান্ডস ইন কুল ওয়াটার, রিকারেন্ট যদি হয়, রেস্ট যদি হয়, রাইডিং এর সময় যদি হয়, রাইজিং ঘুম থেকে ওঠার সময় যদি হয়, সিটিং ফ্রম, তাহলে সেখান থেকে হতে পারে। সো আমি আবার একটু যাই, সিজনের বিভিন্ন সিজনাল হতে পারে, সিটিং গেল, স্নেজিং অ্যাগ্রাভেশন অর্থাৎ হাঁচির সময়, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন স্টুলের সময়, সারপ্রাইজ প্লেজারেবল, সে হঠাৎ করে কোনো মানে এরকম ভাবে সারপ্রাইজ হওয়ার ফলে, সাইকোসিস হিস্টরি থাকার ফলে, থার্স্ট অ্যান্ড ফেয়ার উইথ, ট্রেন উইথ ক্যাচিং এ ট্রেন, সে এরকম ট্রেন যখন সে ধরতে যায় তখন, টার্পেন্টাইন ফ্রম ড্রিঙ্কিং, এক ধরনের তেল উদ্ভিদ থেকে পাওয়া যায়, টার্পেন্টাইন বলে, সেটা খাওয়ার ফলে, টাইফয়েড ফিভার, আনকনসাস থেকে ইউরিনেশন, ভমিটিং, ওয়াকিং অন, ওয়াটার রানিং। তো এই সবগুলি হচ্ছে ইনভলেন্টারির ভিতরে হচ্ছে সবগুলি হচ্ছে সিমটম, এবং এগুলো সিমটমের বিপরীতে অনেকগুলো মেডিসিন আছে। আমরা যদি মেডিসিন গুলো এখান থেকে দেখতে চাই তাহলে এখান থেকে পাবো। তো এইভাবে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আছে যে ইনভলেন্টারি মিউচুরেশন এই ধরনের প্রবলেম যদি থাকে, তাহলে আমাকে এই বিষয়গুলো একটা একটা করে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, কিংবা আমাদেরকে এখান থেকে যে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আছে বা তার হিস্ট্রি নেওয়ার ফলে যে ব্যাপারগুলোর সাথে মিলবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে করবো। তাহলে আমাদের প্রথম বিষয়টা শেষ হয়ে গেল, অর্থাৎ যেটা পড়ছিলাম যে ইউরিনেশন ইনভলন্টারি। আমরা যে রিটেনশন অফ ইউরিন যদি এটা একটু দেখতে চাই যে রিটেনশন হয়ে যায়, তাহলে একই চ্যাপ্টারে আছে ইউরিনেশন, এখানে হচ্ছে রিটেনশন দেখতে হবে, ব্লাডার রিটেনশন অফ ইউরিন। তো এর ভিতরে আবার অনেকগুলো কারণ আছে, কম্বাইন্ড বাই আছে কনস্টিপেশন, তারপর হচ্ছে প্যারাফ্লেজিয়া, প্যারাফ্লেজিয়া মানে হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি প্যারালাইসিস হয়ে যায়, স্পেশালি এটা যখন আমাদের স্পাইনাল কর্ড যখন কোনো ধরনের ইনজুরি হয় সেটার কারণে হতে পারে, স্লিপনেস, থার্স্ট হতে পারে, টাং, ডার্টি ডিসকালারেশন টাং এর কারণেও টেনশন হতে পারে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অ্যালকোহল খাওয়ার ফলে, বিয়ার আফটার, চিলড্রেনের হতে পারে, চিল ডিউরিং, কলেরা, ক্রনিক, ক্লটস, কোল্ড, ফুড আফটার টেকিং, কলিক, কোম্পানি আনএবল টু পাস ইউরিন, কনকাশন ফ্রম, তো কনকাশন মানে হতে হতাশা থেকে, কনকাশন ফ্রম, কনজেশন অফ ব্রেন, অফ অ্যাগ্রাভেশন ডিউরিং ডেলিভারি, ডিসচার্জ ফ্রম সাপ্রেশন, ড্রিবলিং মানে ফুটাই 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 পড়ছে, ডিসেন্ট্রি থেকে হতে পারে, ইনলার্স প্রোস্টেট, ইভিনিং হতে পারে, এক্সারশন অর্থাৎ কাজ করার ফলে, ফিভার ডিউরিং, ফ্রাইড আফটার ভয়ের ফলে, হেডেক ডিউরিং হিস্টেরিয়া, ইলনেস, ইনফ্যান্ট, ইনফ্লামেটরি ইনজুরি, জার, লোকোমোটর অ্যাটাক্সিয়া, মিনসিস মিউজিক, নিউবর্ন নাইট, old people in operation after, over distension after, pain during, painful, painless, paralytic, perspiration from suppressed pregnancy aggravation, sensation of retention, sheep, aboard, sitting bent, backward simulation, spasmodic, spastic, standing can pass urine while urging without urination, aggravation after urine passed by drops, walking, water noise, weakness from weather, weight, wrestling. সরি, হুইসলিং। তো এগুলো থেকে রিটেনশন অফ ইউরিন হতে পারে, অর্থাৎ প্রস্রাব বাধাপ্রাপ্ত যেটাকে বলা হচ্ছে সেটা হতে পারে রিটেনশন। ওকে, তাহলে এখান থেকে ওষুধগুলো আছে, আমরা এখান থেকে ওষুধগুলো একটা একটা করে দেখে নিতে পারবো, সবগুলি আছে। সো আমি নেক্সট যে আমাদের যে রুব্রিক ছিল সেটাতে চলে যাচ্ছি, যে সেটা হচ্ছে যে ইউরিন স্ক্যান্টি ছিল, অর্থাৎ অ্যানুরিয়ার জন্য এই যে আমরা প্রথম যেটা ছিল এটার জন্য স্ক্যান্টি ইউরিন।
সো আমাদের এখানে চ্যাপ্টার চেঞ্জ করতে হবে, এখান থেকে ইউরিনে চলে যেতে হবে, তারপর লিখতে হবে স্ক্যান্টি। স্ক্যান্টি এখানে লেখা আছে অ্যাকম্পাইন্ড বাই, আবার সেই কোনো কারণে এই তিনটার একটা যদি থাকে, অ্যাবডোমেন রিট্রাকশন অফ, ব্রেন ব্রেন কমপ্লেন্স অফ দ্য ডিপথেরিয়া, হার্ট কমপ্লেন্স অফ, এসবের কারণে হতে পারে। আফটারনুন হতে পারে অল্টারনেটিং উইথ কপিয়াস ইউরিন, এর সাথে সাথে একবার হচ্ছে কমও হয় আবার বেশি হয়, অল্টারনেট যদি এরকম হয়। অ্যামিনেরিয়ার সাথে যদি হয়, অ্যাপাইরেক্সিয়া ডিউরিং, যখন জ্বর না থাকে তখন, চিলড্রেন ইন ডে টাইম, drinks less than evening, exertion after aggravation after fever during, frequent headache afterwards, copious menses morning, night, old people, perspiration, fast weather. So সব all are easy rubric, সবগুলি সহজ রুব্রিক, এখান থেকে আমরা এখান থেকে নিতে পারি। তাহলে আমাদের এটা শেষ। লাস্টে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিনথেসিস রেপার্টরি। লাস্টে হচ্ছে কিডনি সাপ্রেশন অফ ইউরিন, সাপ্রেশন হয়ে যাচ্ছে, যেটা আমরা অলিগুরিয়ার এই বিষয়টাকে আমরা সাপ্রেশন নিচ্ছি। তাহলে কিডনি সাপ্রেশন অফ ইউরিন, তাহলে আমাদের এখানে চ্যাপ্টার চেঞ্জ করতে হবে, চলে যেতে হবে কিডনিতে, দেখতে হবে সাপ্রেশন অফ ইউরিন। তো এখানে চলে আসলাম, এখানে আবার ঠিক অ্যাকম্পাইন্ড বাই অ্যাবডোমেন ক্র্যাম্পিং পেইন, নিউরালজিক পেইন অফ দ্য হোল রাইট, এটার কারণে হতে পারে সাপ্রেশন। অল্টারনেটিভ ফ্রিকুয়েন্ট আর্জিং হতে পারে, চিলড্রেন ইন হতে পারে, ইনফ্যান্টের হতে পারে, কলেরা ডিউরিং হতে পারে, কনকাশন অফ স্পাইনাল কলাম, convulsion with dentition during diarrhea, dropsy, fever, followed by vomiting. Gonorrhea from suppression, grief from menses during perspiration with stupor with, তারপর যে টাইফয়েড ফিভার ভাইলেন্ট। সো স্টুপার উইথ অসারতা, নির্জীবতা, এর জন্য যদি হয় ডিজিটালিস পাম বা মেট, এইভাবে আমরা ওষুধগুলো সাবস্ক্রিপশন অফারিং থেকে সবগুলো দেখে নিতে পারি, যেটা আমাদের প্রয়োজনীয় সেটা আমরা কিবোর্ডে অ্যাড করে নিব। তাহলে এটা হচ্ছে মোটামুটি সিনথেসিস রেপার্টরিতে এই বিষয়গুলো এইভাবে আছে। এখন আমরা একটু মার্ফি রেপার্টরিতে যদি যাই, যে এখানে কিভাবে আছে, ব্লাডার রিটেনশন অফ ইউরিন, এখানে মার্ফি রেপার্টরি প্রথমে যেতে হবে আমাদেরকে, মার্ফি রেপার্টরি থেকে ব্লাডার চ্যাপ্টারে লিখতে হবে রিটেনশন অফ ইউরিন। তো রিটেনশন অফ ইউরিন এখানে চলে যাই, এখানে অনেকগুলো ব্যাপার আছে, এয়ার ফ্রম এক্সপোজার টু কোল্ড, অ্যাটনি অফ ফান্ডাস, বিয়ার আফটার বার্থ, at children in chill, cholera, chronic clots in the bladder from cold from catching colic, confinement during contraction, sphincter sensation, coughing on sensation, retention, dysentery, elderly man, evening, exertion after, fever from, fright after, headache, hysteria, infant, inflammation, injury, locomotor ataxia, menses, music emulation, night 3 to 6 a.m., pain in abdomen when painful, painless, paralysis, paraplegia. এখানে সবগুলি মোটামুটি আগের রুব্রিকের মধ্যে আসছে, দুইটা হয়তো একটা লিখে দিই, প্রেগনেন্সি, প্রেজেন্স অফ আদার্স, প্রোস্টেট ফ্রম ইনলার্জ, এর মধ্যে আবার কিছু আছে যেমন পিপেরিয়াল, সিটিং বেন্ট ব্যাকওয়ার্ড এমিলারেশন, স্লিপিনেস হোয়েন, suppressed eruption of the discharge, surgery from, unable to pass urine pressure, urging without water, voice of running emulation, wait after getting fit, whistling emulation. সো তাহলে আমরা এখান থেকে সবগুলো জেনারেল ওষুধ দেখতে পারি, একই সাথে যে সিমটম আছে যেগুলো আলাদা আলাদা রুব্রিক, এখান থেকে আমরা যে বিষয়টা কাছাকাছি পাবো ইন্টারপ্রিটেশন করে সেভাবে আমরা ওটা সিলেকশন করব। সো আমরা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্লাডার, এই একই চ্যাপ্টারে যে ইউরিনেশন জেনারেল, ইনভলেন্টারি। সো আমরা এখান থেকে চলে যাই ইউরিনেশন জেনারেল, তারপর হচ্ছে ইনভলেন্টারি ইউরিনেশন। ঠিক এখানে আছে অ্যাকুট ইলনেস আফটার অ্যাডোলসেন্স, ব্লো ফ্রম দ্য হেড, ব্লোয়িং নোজ হোয়েন, ভয়েস ক্যাথেটারাইজেশন আফটার childbirth, after children, chill during, coat becoming, constipation, convulsion, cough, daytime delayed, desire is resisted, difficult to walk in and child, digestive disturbance with effort during, no urine flow, elderly people, empty when bladder fill, excitement from exertion during, flatus expelling when, born on fright, headache, hurry, hysteria, inattention, jar by labor after laughing, lying while. সো তারপর হচ্ছে ম্যানিয়া, মেন্সেস, বোন aggravation morning, motion during, movement sudden, night, noise sudden, onanist, pregnancy during, prolapse of uterus, prostate enlargement with putting hands in cold water, খুবই একটা সুন্দর, ঠান্ডা পানিতে হাত ভিজানোর ফলে
রাখার ফলে retain great pain on attempting to riding while rising from a seat, while running while sex after, sitting while sleep in fast part, sleepy while sneezing, while standing while stood after, stool straining while not voluntary, surprise pleasurable aggravation, psychosis, history of thirst and fear with train catching while tumors, brain or spinal cord, typhoid fever, urging urination after, vomiting while walking, fast while walking it or attempting to water, running from a hydrant on seeing, lysine, involuntary urination, water running from a hydrant on seeing, সে যখন নদীর স্রোত দেখে এবং চলমান সেটা দেখে তার ইনভলন্টারি, তাহলে ওষুধ হচ্ছে লাইসিন সালফার। সো একদম শেষের দিকে আর কি কি আছে একটু দেখি। সাইকোসিস, এগুলো ইউরিনেশন আফটার, ভমিটিং, walking yet attempting weakly children, women, arms afternoons। তো এখান থেকে ওষুধগুলো জেনারেল, দিস ইজ এ মেডিসিন। ড্রিবলিং অফ ইউরিন, ফুটায় ফুটায় যদি পড়ে, সেটা একটা ওষুধ। আমরা এখান থেকে ইউরিনেশন জেনারেল, ইনভলেন্টারি ইউরিনেশন। সো ইনভলেন্টারি ইউরিনেশনের মধ্যে এগুলো হচ্ছে জেনারেল ওষুধ। দেন তারপর হচ্ছে এগুলো হচ্ছে সবগুলোই স্পেসিফিক সিমটম। তো এখান থেকে আমরা দেখে নিব সবগুলো মোটামুটি ভালো মতো অর্থ করে নিতে হবে। সবগুলি অর্থ খুবই ইজি, মাথায় যেন মোটামুটি থাকে, যেমন আমি যেন বুঝতে পারি যে রেপার্টরিতে হ্যাঁ এই বিষয়গুলো আছে, অন্তত এইটুকু মাথায় থাকলে চলবে। দেন তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউরিন স্ক্যান্টি। তাহলে আমরা চলে যাই ইউরিন অধ্যায়ে চলে যাই। ইউরিনে চলে আসছি। স্ক্যান্টি, ঠিক স্ক্যান্টি যদি আফটারনুন হয়, অ্যাগ্রাভেশন after other complaint, alternative with the copious flu, amelia with asthma with brain affection, daytime, evening, fever during, frequent headache during, menses morning, nervous moment night, pain in abdomen, perspiration during ফার্স্ট। তো এগুলো হচ্ছে সবগুলি স্ক্যান্ট ইউরিনের, এগুলো হচ্ছে কমন জেনারেল মেডিসিন। তারপরে যে এগুলো হচ্ছে এর ভিতরে যে সিমটম গুলো আছে, স্ক্যান্ট ইউরিনটা যদি জ্বরের সময় হয়, সেটা যদি ডে টাইমে যদি হয়, অ্যাজমার সাথে যদি হয়, অল্টারনেট যদি আবার বেশি পরিমাণে হয়, অ্যামিলিয়ার সাথে যদি হয়, কিংবা হেডেকের সময় যদি হয়, হ্যাঁ তখন যদি খুবই কপিয়াস হয়, কিংবা মর্নিং এ যদি হয়, নার্ভাস ওমেনে যদি হয়, মেন্সেস ডিউরিং হয়, তো সবগুলো ওষুধ কিন্তু এইভাবে আমরা এখান থেকে দেখে নিতে পারি। সো লাস্ট ইজ কিডনি সাপ্রেশন অফ ইউরিন। কিডনি সাপ্রেশন অফ ইউরিন, কিডনি অর্থাৎ আমরা যেটা পড়ছিলাম যে অলিগোরিয়া, হ্যাঁ সাপ্রেশন যেটা আমরা বলে, কিডনি চ্যাপ্টারে সাপ্রেশন অফ ইউরিন। কিডনি চ্যাপ্টারে চলে যাই আমরা তাহলে। কিডনি চ্যাপ্টার এখান থেকে সাপ্রেশন অফ ইউরিন। সাপ্রেশন অফ ইউরিন এখান থেকে অল্প কয়েকটা মাত্র আছে। Alternating with frequent urging, cholera, concussion of spinal column, convulsion with dentition during dropsy, fever, gonorrhea from suppression, menses during newborn, perspiration with stupor with unconscious and violent. So all are the general medicine of the suppression of urine of kidney, and this is the symptom of specific symptom. যে কলেরার সাথে যদি হয় আর্সেনিক অ্যালবাম, ক্যাম্ফর, কার্বোবেস, কোপ্রাম মেটালিকাম, ভিরেট্রাম অ্যালবাম। আপনারা এই ব্যাপারগুলো দেখে নেবেন। ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আমি মেডিসিন গুলো পড়লাম না। আশা করছি যে সবাই বুঝতে পারছেন। তথা আমরা এই ব্যাপারগুলো আমরা একটু মাথায় রাখবো, যে এই ব্যাপারগুলো এই যে বিষয়গুলো যেগুলো নিয়ে কথা বললাম এতক্ষণ ধরে, সেগুলো হচ্ছে যে এইভাবে রেপার্টরিতে আছে। থ্যাংক ইউ।